আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে মঞ্জুরির গ্রাসে, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জি। আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে ভৌতিক গল্পের স্বনামধন্য লেখিকা হিসেবে শর্মিষ্ঠা চ্যাটার্জির নাম অন্যতম। 24শে জানুয়ারি 1995 সালে তিনি উত্তর 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মধ্যমগ্রামের বাসিন্দা। বরানগরের মোহন গার্লস উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে সেখানকারই হীরালাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। বর্তমানে লেখার সাথে সাথে তিনি একজন অঙ্কন শিক্ষিকা হিসাবে সুনামের সঙ্গে পরিচিতি লাভ করেছেন। খুব কম বয়স থেকেই বিভিন্ন পত্রপত্রিকার গল্প পড়ার মাধ্যমে উৎসাহিত হয়ে আজ তিনি নিজেই কলম ধরেছেন। তার লেখা গল্পগুলি আজ ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ইবুক ম্যাগাজিন, ইউটিউব অডিও চ্যানেলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আজ পাঠক পাঠিকাদের কাছে তার নাম পৌঁছে গিয়েছে সুনামের সাথে। নিজস্ব বই এখনও তার প্রকাশ পায়নি, তবে ভবিষ্যতে আশা করি তার অসাধারণ লেখনীগুলি একটি পুস্তক আকারে প্রকাশ পাবে। সামগ্রিক পরিচালনায় সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। বিভিন্ন চরিত্রে দেবাশ্রিতা বসু ভট্টাচার্য, ঝিনুক চ্যাটার্জি, শুভস্বপ্না মুখোপাধ্যায়, ঋষিতা দেবনাথ, আরমান মণ্ডল, প্রীতম মজুমদার, সুলগ্না সরকার, দীপ কর্মকার, প্রিয়নাথ মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় দেয়াসী, স্বাগতা মুখার্জি, রনিতা দেবনাথ। সম্পাদনা ঝিনুক চ্যাটার্জি। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। নমস্কার, আমার নাম মেঘনা মজুমদার। আমি পেশায় একজন ব্যাংক ম্যানেজার। আমি হাওড়ার লিলুয়ায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। ব্যাংকে চাকরি করার সঙ্গে সঙ্গে আমি নেশায় একজন লেখিকাও। খুব ছোটবেলা থেকেই নানা ধরনের গল্প লিখতে এবং নানা ধরনের গল্পের বই পড়তে ভালোবাসি। বেশিরভাগই ভূতের গল্প লিখতে আর পড়তে ভালোবাসি। ইতিমধ্যেই আমার কয়েকটি ভৌতিক গল্প নানা ধরনের বড় বড় নামকরা ইউটিউব চ্যানেলের গল্পগুলোয় অডিও রূপে প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে 2022-23-এর আন্তর্জাতিক বইমেলায় আমার লেখা কয়েকটা একক ভৌতিক সংকলনের বই বেরিয়েছে। এক হলো মায়াবী রাত আর 2 আতঙ্কের প্রহর। এই দুটো বই প্রকাশ হওয়ার পর থেকেই পাঠকরা আমাকে ভালোভাবে চিনেছে আর নানা ধরনের বইয়ের প্রকাশকের সংস্থারা আমার গল্প প্রকাশ করবে বলে আমার কাছে ডিমান্ডও করছে। আজ তাই এক প্রকাশকের আমন্ত্রণে শারদিয়া এক পত্রিকার জন্য একটা গল্প লিখতে বসেছি, একটু হাতে সময় বার করে। আজ শারদিয়া পত্রিকার জন্য আর তোমাদের জন্য যে গল্পটা লিখতে বসেছি, গল্পটার নাম হলো মঞ্জুরির গ্রাসে। এই নামটা দেওয়ার কারণ হলো এই গল্পটা আমার মায়ের ছোটবেলার জীবনের এক সত্যিকারের ভৌতিক ঘটনা ঘটেছিল বলেই দিচ্ছি। অবশ্য এই ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটেছিল। তখন আমার মায়ের বয়স 12 কিংবা 14 হবে তখনকার ঘটনা। আর ঘটনাটা ঘটে তালপুকুরে একটি বাড়িকে কেন্দ্র করে। সেই বাড়িতে কি কি ভৌতিক ঘটনা ঘটেছিল সেই নিয়েই আজকে আমার গল্পটা লিখতে চলেছি। আর ঘটনাটা সত্যি নাকি মিথ্যে আমি ঠিক জানি না, কারণ এই ঘটনাটা আমার মা আমাকে বলেছেন, তাই আমি লিখছি। এবার আসা যাক আমার গল্পে। আমার মারা ছিল 4 ভাই বোন। আমার মা ছিল ভাই বোনের মধ্যে সব থেকে বড়। তারপর ছিল বড় মামা, ছোট মামা আর আমার ছোট মাসি। আমার মায়ের নাম ছিল অনুরাধা, ছোট মাসির নাম ছিল অঞ্জনা, বড় মামার নাম ছিল তীর্থ, ছোট মামার নাম ছিল অপূর্ব। এছাড়া আমার দাদু দিদা এবং দাদুর ভাই, মানে আমার ছোট দাদু দিদা এবং তাদের এক ছেলে নিতুন, এই ছিল 9 জনের পরিবার আমার মামার বাড়িতে। কিন্তু এখন সেই 9 জনের যৌথ পরিবার নেই। দাদু দিদা মারা যাওয়ার পর থেকেই 3 মামা আলাদা আলাদা হয়ে যায়। বড় মামা ফ্যামিলি নিয়ে থাকে কানাডায়, ছোট মামা আর নিতুন মামা ফ্যামিলি নিয়ে থাকে নিউ দিল্লি, আর ছোট মাসির বিয়ে হয়েছে মেদিনীপুরে, আর আমরা থাকি কলকাতার বালিগঞ্জে। আমার দাদু নিহার রঞ্জন চৌধুরী, মানে আমার মায়ের বাবা, তখনকার দিনে হাইকোর্টের উকিল ছিল বলে ওনার অনেক পয়সা আর প্রতিপত্তি ছিল বলে
উনি বারাসাতের কাছে তালপুকুর নামে এক জায়গায় একতলা একটা বড় দালান বাড়ি কিনে দাদু আর ছোট দাদু দুইজনে মিলে, কারণ ওনারা আগে ভাড়া বাড়িতে থাকতেন বলে ওখানে অসুবিধা হতো, দুই দাদু মিলে তালপুকুরের কাছে ওই বড় একতলা দালান বাড়িটা কেনে। নতুন বাড়িটা কেনার পরপরই ভাড়া বাড়ি থেকে 2-4 দিনের মধ্যে ওই নতুন বাড়িতে শিফট করে যায় মামার বাড়ির সবাই মিলে। মামারা তালপুকুরে যে বাড়িটা আগে থাকতো সেই বাড়িটা একটু ছোট করে আগে বর্ণনা দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটি ছিল একতলা পাকা বড় দালান বাড়ি। বাড়ির সামনে মস্ত বড় মাটির নিকোনো উঠোন পেরিয়ে বড় টানা লম্বা গিরওয়াল বারান্দা, আর বারান্দার সামনে পরপর 7-8খানা ঘর, আর ঘরগুলোর পিছন দিকে আরও লম্বা গিরওয়ালা বারান্দা, আর ওই ঘরগুলোর পিছন দিকে আরেকটা মাঝারি মাপের খোলা বারান্দা, আর ওই বারান্দার মুখোমুখি রান্নাঘর আর বাথরুম। আর ওই খোলা বারান্দা পেরিয়ে আবার একটা ছোট উঠোন, আর ওই উঠোনে একটা বড় কুয়ো, আর কুয়োর আশেপাশে আম, কাঁঠাল, কলা আরও নানা ধরনের ফুল ফলের গাছ। এছাড়া উঠোনে আরও একটা ছোট বাথরুম ছিল, কিন্তু সেটা পরিত্যক্ত ছিল বলে কেউ ব্যবহার করতো না। সেরকম পিছনের বাথরুম রান্নাঘর মুখোমুখি হওয়ায় রান্নাঘরের পাশ থেকে উঠে গেছে ছাদে ওঠার সিঁড়ি, আর ছাদের সিঁড়ি দিয়ে ওঠার মুখে বাঁ দিকে একটি ছোট চিলেকোঠার ঘর, যাকে আমরা ইংরেজি ভাষায় বলি স্টোর রুম। তারপর খোলা বড় ছাদ। ছোট দাদু গাছপালা করতে ভালোবাসে বলে ছাদে ছোট দাদুর ছোট বাগান ছিল একটা। এছাড়া বাড়িটার চারপাশে উঁচু পাঁচিল দেওয়া, বলা যায় অনেকখানি জায়গা ও জমি জুড়ে বাড়িটা ছিল। আর বাড়িটার সামনে থেকে একটা সরু কাঁচা পাকা রাস্তা চলে গেছে। ওই রাস্তার পাশে ছিল মস্ত বড় ঘাট বাঁধানো পুকুর, আর বাড়িটা থেকে একটু দূরে ছোট ছোট মাটির পাকা ঘরবাড়ি। বলা যায় তালপুকুরের জায়গাটা ছিল একেবারে গ্রাম্য পরিবেশ। বাড়িতে ঢোকার 2 দিন পর একদিন সন্ধ্যাবেলায় ছোট দিদা মানে মায়ের ছোট কাকিমা রান্নাঘরের সামনে একা একা বসে রাতের তরকারি হবে বলে সবজি কাটছিল। রান্নাঘরে তখন কেউ ছিল না, পুরো ফাঁকা, আর রান্নাঘরের ভিতরে আর বাইরে শুধু 2খানা টিম করে হলুদ আলো জ্বলছে। আর বাড়িতে তখন মামারা পড়াশুনো করছিল, আর দাদুরা তখনও অফিস থেকে ফেরেনি। আর আমার মায়ের মা মানে আমার নিজের দিদা ঠাকুর ঘরে পুজো করছিল তখন। মায়ের ছোট কাকিমার নাম ছিল সবিতা। সবজি কাটছিল। হঠাৎ সবজি কাটতে কাটতে মায়ের ছোট কাকিমা দেখলেন যে দিদা মানে তার বড় যা রান্নাঘরে ঢুকে বয়াম থেকে একটা বাটিতে মুড়ি ঢালছিল রান্নাঘরে দাঁড়িয়ে। ছোট দিদা কুটনো কাটতে কাটতে তার বড় যাকে দেখছিল আর বলছিল, বর্দি ভাই, তোমার আজ তাড়াতাড়ি পুজো হয়ে গেল যে, কি ব্যাপার? তুমি তো অনেকক্ষণ ধরে পুজো করো। ছোট দিদা দেখলো তার বড় যা তার কোনো প্রশ্নে জবাব না দিয়ে রান্নাঘর থেকে মুড়ির বাটিটা নিয়ে বেরিয়ে যায়। তার ছোট জায়ের দিকে ফিরে তাকাবার প্রয়োজনও বোধ করল না। তখন ছোট দিদা সবিতা মনে মনে ভাবল তার বড় জায়ের হয়তো কোনো কারণে তার উপর রাগ হয়েছে, তাই সে তার সঙ্গে এরকম ব্যবহার করছে। কিন্তু কিছুক্ষণ পর ঠাকুরঘর থেকে শাঁখ উলুধ্বনি ভেসে আসায় ছোট দিদার মনে কেমন একটা সন্দেহ হয়, এবং সন্দেহ হতেই সে সবজি কাটা ছেড়ে ঠাকুরঘরে গিয়ে দেখে তার বড় যা সবে পুজো করে ঠাকুরঘর থেকে বেরোচ্ছে। বড় যাকে মানে দিদাকে ঠাকুরঘর থেকে বেরোতে দেখে ছোট দিদার ভয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায়, আর আমতা আমতা করে তার বড় যাকে জিজ্ঞেস করে, বর্দি ভাই, তুমি কি কিছুক্ষণ আগে রান্নাঘরে মুড়ি আনতে গিয়েছিলে? ছোট জায়ের কথা শুনে আমার দিদা বলে, কই না তো, আমি তো কিছুক্ষণ আগে রান্নাঘরে যাইনি। আমি তো এই পুজো শেষ করে ঠাকুরঘর থেকে বেরোচ্ছি কাপড় ছেড়ে রান্নাঘরে যাব বলে। কেন রে, কি হয়েছে রে সবিতা? দিদার মানে বড় জায়ের মুখ থেকে এই কথা শুনে ছোট দিদার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, আর ভয়ে ভয়ে বলে, বর্দি ভাই, তুমি যদি কিছুক্ষণ আগে রান্নাঘরে না যাও, তাহলে কিছুক্ষণ আগে রান্নাঘরে কে গিয়েছিল? তোমাকেই তো কিছুক্ষণ আগে রান্নাঘরে যেতে দেখলাম, আর তুমি মুড়ির বয়াম থেকে মুড়ি নিলে বাটিতে,
আমি তো দেখলাম। ছোট দিদার মুখ থেকে দিদা এই কথা শুনে হাসতে হাসতে বলে, ধুর ছোট, তুই চোখে ভুল দেখেছিস। তুই আমাকে কি কোনোদিন দেখেছিস সন্ধ্যা না দিয়ে রান্নাঘরে যেতে? অন্ধকারের মধ্যে কি দেখতে কি দেখেছিস? চল তো, চল আমার সঙ্গে রান্নাঘরে। আজ আমার পুজো করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি গিয়ে রাতের রান্নাগুলো সেরে ফেলি। এই বলে দিদা রান্নাঘরে চলে যায়। আর ছোট দিদা ঠাকুর ঘর থেকে রান্নাঘরের দিকে যেতে যেতে ভাবতে থাকে, কিছুক্ষণ আগে তাহলে বড়দির মতো দেখতে রান্নাঘরে কে গেল? এরপর ছোট দিদা যেই রান্নাঘরে ঢুকতে যাবে, হঠাৎ তার চোখ পড়ে বাড়ির পিছনে ছোট উঠোনের কুয়োর পাশে যে কাঁঠাল গাছটা আছে সেই গাছের দিকে। ছোট দিদার সেই দিকে চোখ পড়তেই দেখে একটা ছায়া মূর্তি যেন কাঁঠাল গাছের একটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে, এবং সেই ছায়ামূর্তিটার গঠন আর চেহারা দেখে বোঝা যাচ্ছে সে একটা নারী, কিন্তু তার চোখ মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর সেই নারী ছায়া মূর্তিটা কাঁঠাল গাছের ডালে একবার বাঁদিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁদিকে দুলছে, গ্র্যান্ডফাদার ক্লকের মতো। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে অন্ধকার উঠোনের মধ্যে ওই দৃশ্য দেখে ছোট দিদা বিকট চিৎকার করে ওঠে আর বলে, বড়দি, ও বড়দি, তাড়াতাড়ি এদিকে আসো তো, দেখে যাও তো কাঁঠাল গাছের ডালে ওটা কি ঝুলছে। ছোট দিদার চিৎকার শুনে দিদার সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ছুটে আসে আর জিজ্ঞাসা করে, কি রে ছোট, এইভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? ছোট দিদা বারান্দায় দাঁড়িয়ে আঙুল দেখিয়ে উঠোনের কাঁঠাল গাছের দিকে হাত বাড়িয়ে বিস্ফারিত চোখে বলে, বড়দি, ওই কাঁঠাল গাছে ওটা ঝুলছে। ছোট দিদার কথা শুনে দিদা উঠোনের সেই কাঁঠাল গাছের দিকে তাকায় আর বলে, কি ঝুলছে কাঁঠাল গাছে? কিছু তো ঝুলছে না। ধুর, তুই চোখে তখন থেকে ভুলভাল দেখছিস। যা যা, কাল গিয়ে ছোট ঠাকুরপোর সাথে ডাক্তার দেখিয়ে আয় চোখে। বড়দি, তুমি দেখতে পাচ্ছ না? ওই তো ওই কাঁঠাল গাছে একটা কে যেন ঝুলছে না গলায় দড়ি দিয়ে। ওরে ছোট, ওখানে তো কিছুই নেই, তুই চোখে ভুল দেখেছিস। তুই আয় তো, আয় আমার সঙ্গে এদিকে। রান্নাঘরে কত কাজ পড়ে আছে। আয় আয়, শিগগিরই আয়, আমার সঙ্গে হাত লাগা দেখিনি। এই বলে দিদা ছোট দিদাকে টেনে রান্নাঘরের কাজে নিয়ে যায় ঠিকই, কিন্তু ছোট দিদা রান্নাঘর থেকে বারান্দায় কোনো কাজে বারবার যখন যাতায়াত করতে লাগলো, মনে হলো যেন ওই পিছনের উঠোনে কাঁঠাল গাছে কোনো এক মহিলা যেন গলায় দড়ি দিয়ে ঝুলছে, এবং তার মুখ চোখ অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক মতো। এই ঘটনার পরদিন সকালবেলা ছোট দিদা মা, মাসি, মামা স্কুলে যাবে বলে ভাত খেতে দিচ্ছিল, আর দুই দাদু ততক্ষণে অফিস চলে গেছে, আর দিদা স্নান করে ছাদে কাপড় মেলতে গিয়েছিল। সেই সময় বাড়িতে তখন একটি ঘটনা ঘটে। ছোট দিদা যেই হাঁড়ি থেকে হাতা করে তুলে মায়ের থালায় ভাত দিতে যাবে, হঠাৎ সিঁড়িতে ধূপ করে আওয়াজ হয়, সঙ্গে চিৎকার শোনা যায়, মাগো, কেউ এসে বাঁচাও! আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম গো। ও, ছোট দিদা, মা, মাসি, মামাদের কানে মায়ের চিৎকার আসতেই ওরা পড়ি কি মরি করে খাওয়া ছেড়ে রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে দেখে দিদা সিঁড়ির নিচে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, আর মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। দিদার এই অবস্থা দেখে মা চিৎকার করে দিদার কাছে ছুটে যায়, আর দিদার মাথাটা কোলে তুলে নিয়ে মা কাঁদতে কাঁদতে বলে, মা, তোমার কি হয়েছে? তুমি পড়ে গেলে কি করে সিঁড়ি থেকে? দিদা কথা বলছে না দেখে মাসি খুব ভয় পেয়ে যায়, আর ছোট দিদাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও কাকিমা, মা কথা বলছে না কেন? মার কি হলো? ছোট দিদা ছোট মাসির কথার উত্তর না দিয়ে তিন মামাদের সাহায্য নিয়ে দিদাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। তারপর দিদা দুদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফেরে ঠিকই, কিন্তু এই দুদিনের মধ্যে বাড়িতে মা, মাসির সঙ্গে আরও কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সময়টা ছিল গরমকাল,
তাই মামা মাসির স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। এরকমই গরমের ছুটির একদিন রাতের বেলা মায়ের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা হলো, সেই দিন ছিল শনিবার। মা বাড়ির ডাইনিং রুমের ঘরে সোফায় শুয়ে শুয়ে ঘর অন্ধকার করে টিভিতে সিনেমা দেখছিল। তখন ঘড়িতে রাত 11:30 বাজে। বড়রা খেয়ে শুয়ে পড়লেও মা ডাইনিং রুমের ঘরে টিভি দেখছিল, আর দুই মামা ঘরে বসে পড়ছিল, আর ছোট মাসি ঘরে ঘুমাচ্ছিল। মা যখন সিনেমা দেখছিল মন দিয়ে, হঠাৎ মায়ের কানে কে যেন বলে উঠল, টুকি দিদি ভাই, টুকি। মায়ের কানে টুকি আওয়াজটা আসতেই মা ভাবে ছোট মাসি হয়তো তার সঙ্গে দুষ্টুমি করছে, কারণ মায়ের সঙ্গে ছোট মাসি এরকম নাকি মাঝে মধ্যেই দুষ্টুমি করতো ছোটবেলায়। মা আমাকে বলেছে। কিন্তু অন্ধকার ডাইনিং রুমে চারিদিকে তাকিয়ে দেখে মাসি ডাইনিং রুমের কোথাও নেই। মা ছোট মাসিকে ডাইনিং রুমে কোথাও দেখতে না পেয়ে ভাবে মাসি হয়তো দুষ্টুমি করছে। ছোট মাসির দুষ্টুমিতে মা পাত্তা না দিয়ে আবার টিভি দেখতে শুরু করে ঠিকই, কিন্তু আবারও মায়ের কানের সামনে এসে বলে যায়, টুকি দিদি ভাই, টুকি। মায়ের কানে আবার মাসির গলার আওয়াজ আসতেই মা আবার ডাইনিং রুমে চারদিকে একবার তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। কিন্তু মায়ের সমানে মনে হতে থাকে ডাইনিং রুমে একটা বড় বইয়ের কাচের আলমারি ছিল, সেই আলমারির পাশে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে আর তাকে সমানে লক্ষ্য করছে। মায়ের এরকম অনুভূতি হতেই মায়ের গাটা কেমন যেন ভারী হয়ে আসে। ভয়ে মায়ের গাটা ভারী হয়ে আসতেই মা টিভি বন্ধ করে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। এই অঞ্জনা, তুই কি রে? কাল রাতে ডাইনিং রুমে বইয়ের আলমারির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছিলিস কেন রে? আমি কাল রাতে তোকে ডাইনিং রুমের বাইরে আলমারির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছিলাম? কই না তো। আমার কাল শরীরটা ভালো ছিল না, খুব মাথা যন্ত্রণা করছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো তুই জানিস না দিদি, আমি তো কাল তোর সঙ্গে আমার প্রিয় সিনেমাতেই দেখতে পারলাম না। ওটা তোর বাহানা ছিল। কাল তোর মাথা যন্ত্রণা এসব কিছুই হয়নি। তুই আমাকে ভয় দেখাবি বলে মিথ্যে কথা বলে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলিস, আর কিছুক্ষণ পরে এসে যেই দেখেছিস আমার ঘরের আলো নিভিয়ে টিভি দেখছি মন দিয়ে, তুই অমনি তোর বাদরানো শুরু করে দিলি যাতে আমি পাছে ভয় পাই। ইতিমধ্যেই দুই বোনের ঝগড়া শুনে ছোট দিদা মায়ের ঘরে আসে আর মাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে অনু, কি হয়েছে রে? ছোট বোনের সঙ্গে সাত সকালে পড়তে না বসে ঝগড়া করছিস কেন? আর বলো না ছোট কাকিমা, কাল রাতে এই ধিঙ্গি মেয়েটা, আমি ডাইনিং রুমে বসে টিভি দেখছিলাম আর উনি বইয়ের আলমারির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি দিদি ভাই টুকি করে করে ভয় দেখাচ্ছিল। এই বলে মা ছোট মাসির দিকে তাকিয়ে বেশ রেগেই বলে ওঠে, এই ধিঙ্গি বড় হলো কিন্তু মানুষ হলো না, সে জঙ্গলি থেকে গেল। এই বলে মা পড়ার ব্যাগ গুছিয়ে পড়তে বেরিয়ে যায়। মা বেরিয়ে যেতেই ছোট মাসি দিদার দিকে তাকিয়ে বলে, ও কাকিমা, তুমি বিশ্বাস করো, কাল রাতে আমি দিদি ভাইকে ভয় দেখাইনি। আমার কাল রাতে খুব মাথা যন্ত্রণা করছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। ছোট মাসির কথা শুনে ছোট দিদা মাসির মাথায় হাত বুলিয়ে বলে, আমি তো জানি রে মা, তুই একদম মিথ্যে কথা বলিস না, সব সময় সত্যি কথা বলিস। দিদি তোকে ভুল বুঝেছে, ছেড়ে দে, তুই পড়তে বস দেখিনি। আমি তোকে এখানে একটু পরে জলখাবার দিয়ে যাচ্ছি। এই বলে ছোট দিদা যেই ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, বাড়ির সদর দরজা থেকে শ্যামল গোয়ালার ডাক শোনা যায়। ও ছোট বৌদি, ছোট বৌদি, এসো, দুধ নিয়ে যাও। শ্যামল গোয়ালার ডাক ভেসে আসতেই ছোট দিদা রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে সদর দরজায় দুধ নিতে যায় শ্যামল গোয়ালার কাছে। ছোট বৌদি, বলছি আপনারা কদিন ধরে এই বাড়িতে তো আসেন, আচ্ছা এই বাড়িতে আপনারা এ কদিন কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখেননি বা কিছু দেখে ভয় পাননি? শ্যামলের মুখ থেকে এই কথা শুনে ছোট দিদা দুদিন আগে সন্ধেবেলায় দেখা বাড়ির পিছনে কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকা সেই নারী ছায়ামূর্তিটার কথা মনে পড়ে যায় ঠিকই, কিন্তু কিছু বলে না, উল্টে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে শ্যামল,
হঠাৎ তুই এই কথা বলছিস? এই বাড়িতে কি আগে কিছু হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে? ছোট দিদার কথা শুনে শ্যামল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ির ভেতর থেকে দাদুকে বেরিয়ে আসতে দেখে তাড়াতাড়ি দুধ দিয়ে শ্যামল চলে যায়। শ্যামলকে ওইভাবে চলে যেতে দেখে ছোট দিদা মনে মনে বলে, শ্যামল আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। নির্ঘাত এই বাড়িতে এমন একটা কিছু হয়েছিল যা শ্যামল জানে। এরপর বিকেলের দিকে দাদু দিদাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই ছোট দিদা দিদার সঙ্গে সন্ধেবেলায় গল্প করছিল আর দিদাকে খাইয়ে দিচ্ছিল। ছোট দিদা গল্প করতে করতে দিদাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বর্দি, তুমি সেই দিন সকালবেলা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেলে কিভাবে? সিঁড়িতে কি জল পড়েছিল? কিন্তু আমি তো সিঁড়ি খুব শুকনো করেই মুছেছি। না রে ছোট, সিঁড়িতে সেদিন কোনো জল ছিলই না। সিঁড়িতে যদি জল নাই বা থাকবে, তাহলে তুমি পড়লে কি করে বর্দি? আর বলিস না, আমি ছাদে জামা কাপড় মেলে যেই সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব, হঠাৎ আমার মনে হলো আমার পিছন দিক থেকে কে যেন জোরে ধাক্কা মেরে ফেলে দিল আমায়, আর তাতেই আমি পড়ে গেলুম হুড়মুড়িয়ে। ওহ, টাল সামলাতে না পেরে কি জোর পড়েছিলাম। ওহ, এখনো সুস্থ হতে পারলাম না। বর্দি, এই বাড়িটা ভালো নয়, আমি বলে দিচ্ছি। এই বাড়িতে এমন কিছু একটা আছে যা আমাদের সকলের ক্ষতি করবে ভবিষ্যতে। তুমি দাদাকে দিয়ে এই বাড়িটার অতীত সম্পর্কে খোঁজ নাও। এই বাড়িতে আগে কি ঘটেছিল। দুই দিদা যখন ঘরে বসে গল্প করছিল, হঠাৎ মায়ের চিৎকারের আওয়াজ ঘরের বাইরে থেকে ভেসে আসে। মা, ছোট কাকিমা, তাড়াতাড়ি এদিকে আসো, কাকু কেমন করছে দেখো। এই কথা বলতে বলতে মা ঘরে ঢুকতেই ছোট দিদা মায়ের কাছে ছুটে যায় আর কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে ওনার? আর তুই এভাবে চিৎকার করছিস কেন? ছোট কাকিমা, তুমি তাড়াতাড়ি চলো, কাকুর খুব বুকে ব্যথা করছে, এক্ষুনি মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে। মায়ের মুখে এই কথা শুনে ছোট দিদা আর দিদা ঘর থেকে ছুটে বেরিয়ে যায় বাইরে। আর বাইরে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছোট দিদা দেখে ছোট দাদু বুকে হাত দিয়ে উঠোনে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর যন্ত্রণা মাখানো গলায় বলছে, আমাকে তাড়াতাড়ি তো তোমরা হাসপাতালে নিয়ে যাও। আমি মনে হয় আর বাঁচব না। ছোট দাদুর এই অবস্থা দেখে ছোট দিদা আর দিদা ছুটে যায়, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা গেল না। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ছোট দাদু বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর যখন ছোট দাদুকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য সাজানো হয়, হঠাৎ ছোট দিদার চোখ পড়ে বাড়ির ছাদের কার্নিশের দিকে। ছোট দিদা তাকিয়ে দেখে ছাদের কার্নিশের ধারে একটা মহিলা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ মুখ অন্ধকারের মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু তার চোখের মণি দুটো হলুদ আগুনের গোলার মতো জ্বলছে। দেখে মনে হচ্ছে চোখ দুটো থেকে আগুনের গোলা বেরোচ্ছে আর সব শেষ করে দেবে। ছোট দিদার ছাদের কার্নিশের ধারে মহিলা ছায়ামূর্তিটাকে দেখে যেই চিৎকার করতে যাবে, হঠাৎ সেই ছায়ামূর্তিটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে। এরপর ছোট দাদুকে সাজিয়ে গুছিয়ে দাদু আর 3 মামা মিলে শ্মশানে দাহ করতে নিয়ে যাচ্ছে। তখন বাড়িটার আশেপাশে যারা প্রতিবেশী থাকে তাদের কিছু ফিসফিস করে কথা আমার দিদার কানে আসে। কথাগুলো হলো, তোমরা দেখেছো তো, এই বাড়িতে যারাই থাকতে আসে তাদের কিছু না কিছু বিপদ হয় বা ভালো মন্দ অঘটন ঘটে। ওর অতৃপ্ত আত্মা যে এখনো শান্তি পায়নি, ওর আত্মা যে এই বাড়িতেই আছে। দিদার এই কথাগুলো কানে আসতেই দিদা মনে মনে বলে, ওই বাড়িতে কে আছে? কার আত্মা এখনো শান্তি পায়নি?
ছোট দাদু মারা যাওয়ার 12 দিনের মাথায় সমস্ত শ্রাদ্ধানুষ্ঠানের কাজ খুব ভালো করেই সুসম্পন্ন হয়। ছোট দাদুর মারা যাওয়ার 1 মাসের মাথায় বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু ছোট দিদা রাতে যখন একা ঘরে ঘুমাতে যেত তখন ওনার শুধু মনে হতো সারা বাড়ি জুড়ে কে যেন ঘুরে বেড়াচ্ছে, আর তার ঝুমঝুম নিস্তব্ধ পায়ের আওয়াজ যেন সারা রাত পাওয়া যেত, কিন্তু কাউকে দেখা যেত না। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পর বড় মামার বিয়ের জন্য আগে থেকে মেয়ে ঠিক করা ছিল বলে কিছু মাস কেটে যেতেই বড় মামার বিয়ের তোড়জোড় শুরু হয়। বিয়ের আগের দিন অর্থাৎ আইবুড়ো ভাতের দিন বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হলো আইবুড়ো ভাত উপলক্ষে বড় মামা কাতলা মাছের কালিয়া খেতে ভালোবাসে বলে দাদু বাজার থেকে মামার জন্য কাতলা মাছ আনে সকাল সকাল। আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হওয়ার আগে দিদা মামার জন্য খুব সুন্দর করে তেল মশলা দিয়ে কাতলা মাছের কালিয়া রান্না করে। এরপর যখন আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়, দিদা মামার জন্য রান্নাঘরে গিয়ে যেই আইবুড়ো ভাতের থালা সাজাতে যাবে, দেখে কি যে পাত্রের মধ্যে কাতলা মাছের কালিয়াটা রান্না করে রেখেছিল একটু আগেই, সেই পাত্রের মধ্যেই কাতলা মাছের কালিয়া নেই। শুধু কতগুলো মাছের কাঁটাকুটি পড়ে আছে পাত্রগুলোর মধ্যে। এই দৃশ্য দেখে দিদা খুব ভয় পেয়ে যায়, কিন্তু বাড়ির কাউকে কিচ্ছু বলে না, কারণ দাদু ভূত প্রেতে কিচ্ছু বিশ্বাস করে না কোনো দিনও। কতগুলো কাতলা মাছের কাঁচা পিস বেঁচেছিল বলে দিদা তাড়াতাড়ি রান্না করে আইবুড়ো ভাতের থালা সাজিয়ে মামার জন্য নিয়ে যায়। এরপর মামার বিয়ে বৌভাত খুব ভালোভাবেই মেটে। বিয়ের দিনগুলোর মধ্যে কোনো রকম সমস্যা হয় না বাড়িতে। এরপর বড় মামা যখন নতুন বউকে নিয়ে বাড়িতে ঢুকলো, বাড়িতে নতুন বউ ঢোকার পর থেকেই নতুন বউয়ের সঙ্গে নানা ধরনের অদ্ভুত অদ্ভুত সমস্যা শুরু হলো। আর বড় মামার বউয়ের নাম মানে মামির নাম ছিল মন্দিরা। এখানে ছিল বলছি কেন, কারণ বড় মামার প্রথম পক্ষের স্ত্রী বেশি দিন বাঁচেনি। 2 বছরের মাথায় মারা গিয়েছিল একটা দুর্ঘটনায় ওই বাড়িতেই। আর কি করে মারা গিয়েছিল সেসব বলছি ঘটনার কথা, আস্তে আস্তে তাহলেই বুঝতে পারবেন। বড় মামা বড় মামি যখন বিয়ের পরপর অষ্টমঙ্গলা থেকে মামি শ্বশুরবাড়ি এলো, তারপর থেকেই মামির সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো ওই বাড়িতে। একদিন সকালে মামি স্নান সেরে রান্নাঘরে 2 দিদাদের সঙ্গে রান্নার কাজে সাহায্য করছিল, আর 3 জনে গল্প করছিল। মামি শিলনোড়াতে মশলা বাটতে বাটতে বলে, মা মা বাড়িতে তো অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। কি কথা বৌমা? মা, আমার ঘরটা চেঞ্জ করে দেবেন, অন্য ঘর দেবেন। আমার না ওই ঘরে থাকতে খুব অসুবিধা হচ্ছে, বিশেষ করে রাতের দিকে। কি অসুবিধে হচ্ছে তোমার বলো, আমাকে তুমি সব বলতে পারো খুলে। কি হয়েছে? মা, আমি আর আপনার ছেলে যখনই রাতের বেলা একসঙ্গে ঘুমাই, মনে হয় যেন আমাদের মাঝখানে কেউ হয়তো শুয়ে আছে, আর যে শুয়েছে তার স্পর্শ আমি পরিষ্কার অনুভব করতে পারি। আর সেই স্পর্শে আমার কাছে মনে হয় আমাদের মাঝখানে কোনো মহিলা শুয়ে আছে। এছাড়া যখন মাঝে মধ্যেই রাতে ঘুম ভেঙে যায়, তাকাতেই দেখি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কেউ যেন একটা ঝুলছে আর আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, কিন্তু কে ঝুলছে অন্ধকারের মধ্যে ঠিক বুঝতে পারি না। জানেন মা, বড় মামির মুখ থেকে এই সব কথা শুনে 2 দিদার মুখ ভয় ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু আগে যা যা বাড়িতে ঘটেছে ঘটনা সেই সব কিচ্ছু বলে না বড় মামিকে। উল্টে দিদা মামিকে বলে, বড় বৌমা, তুমি নতুন জায়গায় এসেছো, তাই প্রথম প্রথম একটু এরকম মনে হবে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখে নিও।
এরপর সেই দিন সন্ধ্যা বা রাতের দিকে মামির সঙ্গে আরও একটা ঘটনা ঘটে। সেটা মায়ের ঠিক মনে নেই, মা আমাকে যেটা বলেছেন সেটাই লিখছি। মামি ঠাকুর ঘরে কয়েকটা বাসন নিয়ে বাড়ির পিছন দিকে কুয়োর তলায় বসে বাসন মাজছিল, কারণ সেই দিন ছিল বুধবার আর পরদিন বৃহস্পতিবার ছিল বলে ঠাকুরের বাসনগুলো পুজোর কাজে লাগবে বলে দিদা মামিকে দিয়ে কুয়ো পাড়ে বাসনগুলো মাজতে পাঠিয়েছিল। বেশ অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মামি বাসনগুলো মেজে ঘরে ফিরছেন না দেখে দিদা ছোটো মাসিকে মামিকে ডাকতে পাঠায়। কিন্তু কিছুক্ষণ পর ছোটো মাসি এসে দিদাকে বলে, মা, বড় বৌদি তো বাড়ির পিছনে কুয়োর তলায় নেই, শুধু বাসনগুলো পড়ে আছে। ছোটো মাসির মুখ থেকে এই কথা শুনে দিদা, ছোট দিদা, মা বাড়ির পিছনে কুয়োর তলায় যায় আর দেখে সত্যি সত্যি কুয়ো পাড়ে বাসনগুলো পড়ে আছে আর মামি নেই। মামিকে ওইখানে না দেখে দিদা বলে, হ্যাঁ রে ছোট, বড় বৌমা গেল কোথায় বাসন মাজা ছেড়ে? সব পুড়ে রয়েছে তো। চলো তো গিয়ে দেখি বড় বৌমা কোথায় গেল। এই বলে মা, মাসি, দিদা, ছোট দিদা সারা বাড়ি তন্ন তন্ন করে বড় বৌদিকে মানে মামিকে খোঁজে, কিন্তু বাড়ির কোথাও দেখতে না পেয়ে শেষকালে দিদার কি মনে হতে ছোট দিদাকে বলে, চল তো রে, বাড়ির পিছনে যে বাথরুমটা আছে ওখানে গিয়ে দেখি তো। এই বলে দিদা, ছোট দিদা আর মা মাসিকে আর নিতুন মামাকে নিয়ে বাড়ির পিছনে বাথরুমটায় যায়। আর বাথরুমের দরজা খোলা দেখে সত্যি সত্যি মামি অজ্ঞান হয়ে ওই বাথরুমের ভেতর পড়ে আছে ওরা দেখে। এরপর সবাই মিলে মামিকে ধরে ঘরে নিয়ে এসে শুইয়ে দেয় এবং দিদা কাঁদতে কাঁদতে মামির চোখে মুখে জলের ছিটা দিতে লাগে। এরপর মামির জ্ঞান ফিরতেই ছোট দিদা মামির মাথায় হাত বুলিয়ে কান্না জড়ানো গলায় জিজ্ঞাসা করে, বড় বৌমা, তুমি বাড়ির পিছন দিকে ওই পরিত্যক্ত বাথরুমে কি করতে গিয়েছিলে? ছোট মা, আমি তো কুয়োর পাড়ে বসে ঠাকুরের বাসনগুলো মাজছিলাম। হঠাৎ আমার কানে ওই পরিত্যক্ত বাথরুমটার ভেতর থেকে অনুরাধার গলার আওয়াজ শুনতে পাই। সে ওই বাথরুমের ভেতর থেকে বলছে যেন, কেউ আছো আশেপাশে? আমি বাথরুমে আটকা পড়ে গেছি, কেউ আমাকে বাইরে থেকে আটকে দিয়েছে, দরজাটা প্লিজ কেউ খুলে দাও। আমি অনুরাধার গলার আওয়াজ পেতেই ভাবি ওই পরিত্যক্ত বাথরুমের ভেতর কি করছে। এই কথা ভেবে আমি হ্যারিকেন হাতে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যাই। আর বাথরুমের দরজাটা খুলতেই ওই অন্ধকারের বাথরুমের ভেতর থেকে একটা কাটা হাত আমার হাতটা ধরে বাথরুমের ভিতর ঢুকিয়ে নেয়। কিন্তু এরপর আমার আর কিছু মনে নেই। মামির মুখ থেকে এই কথা শুনে দুই দিদা চমকে ওঠে আর ছোট দিদা দিদাকে মামির আড়ালে নিয়ে গিয়ে বলে, এই বাড়িতে এমন কিছু একটা অশুভ জিনিস বা ছায়া আছে যার বড় বৌমার দিকে নজর পড়েছে, বড় বৌমার ক্ষতি করার জন্য। ছোট, তুই আমার বৌমাকে বাঁচা এই বিপদ থেকে। বড় বৌমার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমার ছেলেটা বাঁচবে না রে ছোট। বড়দি, তুমি চিন্তা করো না, আমি আর তুমি কাল বড় বৌমাকে নিয়ে একটা জায়গায় একজনের কাছে যাব, দেখি উনি কিছু করতে পারেন কিনা তোমার বড় বৌমার জন্য। কাল আমরা কোথায় যাব রে ছোট রে? কার কাছে যাব? আমার গুরুদেব মেঘেশ্বর তান্ত্রিকের কাছে। তান্ত্রিক? উনি কচুয়ায় থাকেন আর ওনার একটা ছোট আশ্রম আছে, উনি ওই আশ্রমেই থাকেন। কোনো মানুষ যদি কোনো বিপদে পড়েন তাহলে উনি তাদের সাহায্য করেন। তুমি বড়দি চিন্তা করো না, কাল সকাল সকাল তুমি আর বড় বৌমা তৈরি হয়ে থেকো, আমি তোমাদের আমার গুরুদেবের আশ্রমে নিয়ে যাব। এরপর মায়ের মুখ থেকে যা শুনি তা হলো পরদিন সকালবেলা দিদা, ছোট দিদা মামিকে নিয়ে সত্যি সত্যি ওই মেঘেশ্বর তান্ত্রিকের আশ্রমে গিয়েছিল। কিন্তু সেই গুরুদেব বনাম সেই মেঘেশ্বর তান্ত্রিক মামিকে দেখে দুই দিদাকে বলেছিল, তোরা এই বউকে চোখে চোখে আর খুব সাবধানে রাখিস, ওর সামনে ঘোর বিপদ, যে কোনো সময়ে
ওর উপর যে কোনো রকম বিপদ নেমে আসতে পারে, আর ওর উপর যদি সেই বিপদ একবার নেমে আসে, ওকে বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। ওর মৃত্যু অনিবার্য। বাবা, এই বিপদ থেকে বড় বৌমাকে কি আমরা কোন রকম ভাবে বাঁচাতে পারবো না? দিদার কান্না আর কাতর অনুরোধ দেখে মেঘেশ্বর তান্ত্রিক দিদার হাতে ছোট তাবিজ আর ছোট একটা কাঁচের বোতলে লাল রঙের তেল দিয়ে বলে, কাল তোর বৌমা স্নান করে আসার পর এই তাবিজটা ওর বাঁ হাতে বেঁধে দিবি, আর এই কাঁচের বোতলে লাল রঙের তেলটা রোজ সন্ধেবেলায় ওর চুলে মালিশ করে দিবি। ওকে রাতের দিকে বাইরে কোথাও বা বাথরুমে একা যেতে দিবি না। যদি ওকে একা রাতে কোথাও ছাড়িস, তাহলে ওর বিপদ অনিবার্য। ওকে সেই দিন বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। মেঘেশ্বর তান্ত্রিকের কাছ থেকে ফিরে আসার পর মেঘেশ্বর তান্ত্রিক যেমন যেমন বলেছিলেন, মামি সেই রকমভাবেই সব কিছু নিয়ম মেনে চলার পর থেকে মামির আর কিচ্ছু অস্বাভাবিক অনুভূতিও করেনি বা কিছুই দেখেনি। এইভাবে 2-3 মাস ভালোই দিন কেটে যায় মামির। 2-3 মাস কেটে যাওয়ার পর বাড়ির সবাই একদিন জানতে পারে মামি প্রেগনেন্ট 3 মাসের। দিদা মামির এই খবর জানার পর থেকেই মামিকে খুব চোখে চোখে রাখত। রাত হলে একা বাড়ির বাইরে বা অন্য কোথাও বা বাথরুমে যেতেই দিত না। হয় সঙ্গে নিজে যেত, নয়তো কাউকে একটা পাঠাতো মামির সঙ্গে। এইভাবে চলতে চলতে মামির যখন 6 মাস চলছে, তখন মামার বাড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সময়টা ছিল শ্রাবণ মাস, ঘোর বর্ষাকাল। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে। এরকমই বৃষ্টিমুখর মাঝরাতে মামির কলঘরে যাওয়ার প্রয়োজন হয়। সে উঠে দেখে তার পাশে তার বর মানে বড় মামা অকাতরে ঘুমাচ্ছে। মামাকে অকাতরে ঘুমাতে দেখে মামি আর মামাকে ডাকে না, ভাবে সারাদিনের পর মানুষটা খেটে খুটে বাড়ি এসে ঘুমাচ্ছে, ঘুমাক। মামাকে না ডেকে মামি ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে যায়। তারপর বাড়ির পিছনে বারান্দায় যে বাথরুমটা আছে, যেটা বাড়ির সবাই ব্যবহার করে, সেই বাথরুমে যায়। বাথরুম থেকে কাজ সেরে যেই বেরোতে যাবে, মামির হঠাৎ চোখ পড়ে বাড়ির পিছনের উঠোনের আম গাছটার দিকে। মামির আম গাছের দিকে চোখ যেতেই মামি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখে আম গাছের ডালে একটা নারী মূর্তি বসে আছে পা ঝুলিয়ে। আর নারী মূর্তিটার চোখ মুখ অন্ধকারের মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না। সেই নারী মূর্তিটা আম গাছের ডালে পা দোলাচ্ছে আর খিলখিল করে হাসছে, আর নাকি সুরে বলছে, মামি বাড়ির পিছনে বৃষ্টিমুখর রাতে এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায়। এছাড়া আরও একটি জিনিস দেখে মামি খুব ভয় পেয়ে যায়। সেটা হলো যে নারী মূর্তিটা আম গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে, সেই নারী মূর্তিটার পা দুটো যেন খুব বীভৎসভাবে লম্বা আর মাটিতে ঠেকে রয়েছে। মা, ও মা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি পিছনে বারান্দায় আসো, দেখে যাও কি কাণ্ড ঘটে গেছে। মায়ের ডাকে বাড়ির সবার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই বাড়ির সবাই পড়ে কি মুড়ি করে বাড়ির পিছনের বারান্দায় ছুটে আসতেই বাড়ির সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আর দেখে মামি বাড়ির পিছনের উঠোনে যে বড় ঝাঁকড়া আম গাছটা আছে, সেখানে উল্টে পড়ে আছে। কিন্তু মামির মাথাটা কাদায় পোঁতা আর পুরো বডিটা বেরিয়ে আছে কাদার বাইরে। মামির এই ভয়ঙ্কর বিভৎস অবস্থা দেখে দিদা চিৎকার করে কেঁদে বলে, কাল রাতে নির্ঘাত বড় বৌমা একা একা কলঘরে বা কোনো কাজে বেরিয়েছিল, তাই তো ওর এরকম হয়েছে। এরপর মামির মাথাটা যখন কাদার ভিতর থেকে বড় মামা বের করতে যাবে, মামির মাথাটা শরীর থেকে খসে মামার হাতে আসতেই মামা খুব ভয় পেয়ে যায় আর ওইখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ইতিমধ্যেই দিদার কান্নার আওয়াজ আর চিৎকার শুনে পাড়ার আশেপাশের প্রতিবেশী বাড়ির মধ্যে ছুটে আসে।
আর বড় মামির এরকম ভয়ঙ্কর বিভৎস অবস্থা দেখে পাড়ার প্রতিবেশীরা ভয় চমকে ওঠে। পাড়ার প্রতিবেশীদের মধ্যে থেকে একজন কাঁদতে কাঁদতে বলে, ঈশ্বর, তুমি কবে মুখ তুলে চাইবে প্রভু, কবে? এই বউ নিখাত কাল রাত্রে মঞ্জুরির রোষের মুখে পড়েছিল, তাই ওর এরকম অবস্থা হয়েছে গো। আচ্ছা, এই মঞ্জুরিকে আপনি কি এই বাড়ির অতীত সম্পর্কে কিছু জানেন? যদি কিছু জেনে থাকেন আমাদের দয়া করে বলুন, কিছু লুকোবেন না। আমাদের কাছ থেকে এমনিতেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের সবার ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দয়া করে আমাদের কাছে সব খুলে বলুন। এই তো তোমাদের মতোই একটা পরিবার এখানে থাকতে এসেছিল, তারাই এই বাড়িটা বানিয়েছিল বাবা। খুব বেশি দিন নয়, এই তো বছর 6 আগেকার কথা। মহিলাটার কথা বলার মাঝে ছোট মামা মানে অপূর্ব মামা বলে ওঠে, আচ্ছা, আমরা আসার আগে এ বাড়িতে কারা কারা থাকতো বলতে পারবেন মাসিমা? কি আর বলি বাবা, এই ধরো তোমার মা বাবার বয়সী একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা, তাদের 2 ছেলে মেয়ে আর এক বৃদ্ধা মাকে নিয়ে থাকতে এসেছিল এখানে। তারা আশাইস্তক কারুর সঙ্গে কথা বলতো না, কোনো প্রতিবেশীর সঙ্গেই কোনো বাক্যালাপ ছিল না তাদের। 3 বছরের মাথায় তারা তাদের বড় ছেলের বিয়ে দিলে। বিয়ে তো দিলে, আহা, লক্ষ্মী প্রতিমার মতো বউ, নামটিও ভারী সুন্দর, মঞ্জুরি। কিন্তু হতভাগীর কপাল এমনই, শ্বশুর শাশুড়ি কেউ তাকে দেখতে পারত না, স্বামী পর্যন্ত। তারপর বছর ঘুরতে না ঘুরতেই মেয়ে গর্ভবতী হলো। এক মেয়ের জন্মও সে দিলে। কিন্তু ওই যে মেয়ের জন্ম দিয়েছে, তাই শ্বশুর শাশুড়ি কিছুতেই খুশি হতে পারলে না। মঞ্জুরির মেয়ে হওয়াটাই কি ওর কাল হলো? 2 দিনের মধ্যেই বাড়িতে একখানা অঘটন ঘটে যাবে তা কি পাড়ার লোক বুঝতে পেরেছিল? বাপ, পারেনি। হরে হরে। কি অঘটন দিদি ঘটেছিল মঞ্জুরির মেয়ে হওয়ার পর? কি হয়েছিল কি আর বলি। একদিন সকালে মঞ্জুরির শাশুড়ি চিৎকার শুনে আমরা সবাই ছুটে গিয়েছিলাম, এই যেমন আজকে এসেছি। তা গিয়ে দেখি কি না মঞ্জুরির কোলে তার ওই সবে মাত্র নিষ্পা ফুলের মতো হওয়া শিশুটি শুয়ে আছে, নিথর, কোনো সার নেই। আর তার ঠোঁটের কোনা দিয়ে ক্যাঁজলা বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। উফ মা গো, সে কি মর্মান্তিক দৃশ্য গো মা, কি মর্মান্তিক দৃশ্য। আমরা জিজ্ঞাসা করলাম মঞ্জুরির শাশুড়িকে।
হ্যাঁ গো দিদি, বাচ্চাটার এরকম অবস্থা হলো কি করে? আমার এই ডাইনি বৌমা আমার নাতনিটাকে মেরেছে, কারণ ও কোনো দিন মেয়ে চাইনি, সব সময় ছেলে চেয়ে এসেছে। তাই তো সকালে বাচ্চাটা খেতে গিয়ে গলায় দুধ আটকে মারা গেল ও কারণে। মঞ্জুরির শাশুড়ি যখন এ কথা বললে আমরা কেউ বিশ্বাস করিনি জানো। মনে হয়েছিল যেন সে মিছে কথা বলছে। আর ওদিকে বেচারি মঞ্জুরি তার মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে গলায় দড়ি দিলে। তারপর আর কি, ঘরের মধ্যে যত অশুভ অকল্যাণ হতেই থাকলো একের পর এক। শেষে তারা বাড়িতে টিকতে না পেরে অন্য কোথাও চলে গিয়ে বাড়িটা ভাড়া দিয়ে দিলে। তারপর থেকে দুটো ভাড়াটে এসেছে, কিন্তু কেউ থাকতে পারেনি এখানে। কেননা থাকতে নাকি দেওয়া হয় না। ওই তো একটা পরিবার এসেছিল, একটা লোক, তার বউ, 3 বছরের বাচ্চা মেয়ে, আর এক বৃদ্ধা মা। তা একদিন রান্না করতে করতে কি জানি কি বাপু কি হলো, বউটার শাড়ির আঁচলে আগুন ধরে সে মরেই গেল। লোকটা ভয় পেয়ে গিয়ে তার ছোট মেয়ে আর মাকে নিয়ে অন্যত্র চলে গেল। তারপর আবারও একদল মেয়ে এসেছিল, সেখানে একজন নার্স ছিল, তারা দিব্যি ছিল জানো তো। হঠাৎ করে একদিন সেই নার্স মেয়েটির ঝুলন্ত দেহ পাওয়া গেল। তারপরেও বাকি কজন মেয়ে যারা ছিল তারা ছিল ঘরে, কিন্তু তার মাস 3 পরই আরও একটা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। তারপর থেকে এই ঘরে তেমন আর কোনো ভাড়া আসে না, বুঝলে কি না। একের পর এক দুর্ঘটনা এই বাড়িটাকে ঘিরে হতেই থাকে। প্রতিবেশী মহিলাটির কথা শোনার পর দাদু হন্যে হয়ে নতুন বাড়ি খুঁজতে থাকে এবং 3 দিনের মধ্যে বারাসাতের তালপুকুরের কাছাকাছি একটা ভালো বাড়ি ভাড়া পায়। কিন্তু ওই অভিশপ্ত বাড়ি ছাড়ার আগের দিন মামার বাড়িতে আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে। কেউ জানতো না সেই মর্মান্তিক ঘটনাটা ঘটবে। সেই ঘটনাটা হলো, দুপুরবেলায় বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ হতেই ছোট দিদা এঁটো বাসনগুলো নিয়ে বাড়ির পিছনের উঠোনের কুয়োর পাড়ে বাসন মাজতে গিয়েছিল। এরপর যখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, ছোট দিদা ফিরছে না দেখে দিদা ছোট দিদাকে বাড়ির পিছনের উঠোনে ডাকতে যায়। কিন্তু গিয়ে যা দেখে তা দেখে দিদার বুকে হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসার জোগাড়। দিদা দেখে তার ছোট যা সবিতা কুয়োর কপিখলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আর তার চোখগুলো কোঠর থেকে বেরিয়ে এসেছে বিভৎসভাবে। জিভটা হালকা বেরোনো, আর জিভ থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত বেরোচ্ছে। ছোট দিদার এই অবস্থা দেখে দিদার সেই প্রতিবেশী মহিলাটির একটা কথা মনে পড়ে গেল। সে বড় বৌমার ডেড বডি দেখে দিদাকে বলেছিল যে এই বাড়িতে আসুক না কেন, তাকে মঞ্জুরির রোষের কোপে পড়ে প্রাণ ত্যাগ করতেই হবে। অভিশাপ লেগে আছে এই বাড়ির কোনায় কোনায়। অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।